নমস্কার। এসআইআর নিয়ে সংঘাত চরমে। এ রাজ্যে এখনো এসআইআর শুরু হয়নি। সব ঠিক থাকলে হয়তো 1 সেপ্টেম্বর থেকে এসআইআর শুরু হবে, কিন্তু তার আগেই তৃণমূল কংগ্রেস কিন্তু ক্রমাগত শাসিয়ে চলেছে নির্বাচন কমিশনকে। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা বলছেন, রাজ্য সরকারের তরফে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন যে নির্দেশ দিচ্ছেন ভোটার তালিকায় অনিয়ম নিয়ে সরকারি আধিকারিকরা যে কাজ করেছেন তাদের নিয়ে যে নির্দেশ দিচ্ছেন সেটা মানছে না। এবং তৃণমূলের নেতা, তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে কিছুতেই এসআইআর মানা হবে না। এর সঙ্গে তিনি আবার অদ্ভুত কিছু শর্ত জুড়ে দিয়েছেন। ছোটবেলায় যখন আমরা মামা বাড়িতে যেতাম তখন একটা কথা আমরা আর কি আমাদের কানে শুনে শুনে আমরা বড় হয়েছি, মামার বাড়ির আবদার, যে সেখানে কিলচর নেই, খুব মজা, যে সবকিছু আবদার সেখানে রাখা যায়। কিন্তু নির্বাচনের ক্ষেত্রেও কি সেই আবদার রাখা যায়? আগে চলুন আমরা শুনে নিই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক কি বললেন। আমি ইলেকশন কমিশনের কথা যদি ঠিক ধরেই নিই যে ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোলে অনিয়ম বা গরমিল রয়েছে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা ঠিক বলছে, তাহলে প্রথম ধাপ কি হওয়া উচিত? যে এই ইলেকটোরাল রোল বা এই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে এবং যে সদ্য সমাপ্ত 1 বছর আগেকার লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, এই ভোটার লিস্ট যেখানে ইলেকশন কমিশন বলছে ভুল, অনিয়ম, গরমিল রয়েছে, এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী থেকে সবাই হয়েছে। পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে রিজাইন করা উচিত। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, দলের সভানেত্রী মমতা ব্যানার্জি 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টে নাম রয়েছে, আবার উত্তরপ্রদেশে রয়েছে, আবার বাংলায় রয়েছে। কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে, একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে। একই একই এপিক নাম্বারে একই নামে 5 জন 7 জন 10 জন করে ভোটার 10টা আলাদা পোলিং স্টেশনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। এবার আমরা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার দুটো ভাগ আছে। প্রথমত উনি বলেছেন যে যদি এসআইআর করতে হয় তাহলে এন্টায়ার লোকসভা ভেঙে দেওয়া হোক, আবার পুনরায় ভোট করা হোক। এইটা একটা অংশ। এবার দ্বিতীয় অংশে আবার তিনি তিনি বলছেন যে নানা জায়গায় যে ভোটার তালিকায় কিভাবে জালিয়াতি হয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ দিলেন এবং তিনি রাহুল গান্ধী যেভাবে কর্ণাটকের একটি বিধানসভা কেন্দ্রে তথ্য বা পরিসংখ্যান দিয়েছেন সেটার কথা তুলে আনলেন। আবার সেখানে যখন তিনি তুলে আনলেন তখন তিনি বললেন যে প্রচুর গাফিলতি হয়েছে, বাইরের লোককে ভোটার করা হয়েছে, একজন অনেক জায়গায় ভোট দিয়েছেন। তার মানে উনি নিজেই স্বীকার করলেন যে ভোটার তালিকা সঠিকভাবে সংশোধন হয়নি, ভোটার তালিকায় অনেক ফাঁক থেকে গেছে। তাহলে আমি যদি ওনার পরের কথাটাকেই ধরি, তাহলে উনি কি নিজে চান না যে এই ভোটার তালিকায় সংশোধন হোক? এটা তো খুব পার্টিনেন্ট প্রশ্ন। তাহলে উনি যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে একই এপিক নাম্বারে নানা জনের নাম আছে আগে ধরেছিলেন, তারপর রাহুল গান্ধী বিশাল একটা বলা যেতে পারে নির্বাচন কমিশন কিভাবে বিজেপিকে পেছনের দরজা দিয়ে জিতিয়ে দিয়েছে সেটা ফাঁস করে দিয়েছেন, এটাই যদি ওনার মত হয়, তাহলে
কেন এই নামগুলো বাদ যাবে না, এটা তো প্রথম এবং প্রধান প্রশ্ন। দেখুন, এই এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা সংবিধানগতভাবে কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছিল। তারা সারা বছর ধরে এই রিভিউয়ের কাজ চালিয়ে নিয়ে যেতে পারেন। সেটা কিভাবে করবেন, কতটা করবেন, এটা কমিশনই সিদ্ধান্ত নেবে। এটা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে কমিশন সিদ্ধান্ত নেওয়ার কোনো কথা সংবিধানে নেই, যে আমরা আজকে এই পোল রিভিশন করব, এরকম কোনো কথা সংবিধান নির্বাচন কমিশনকে বলে দেয়নি। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন যে কর্ণাটকে প্রচুর গাফিলতি হয়েছে, এবার সেই সময় যখন কর্ণাটকে এই ভোটের রিভিশন হচ্ছে, ভোটার তালিকা সংশোধনের কাজ হচ্ছে, সেই সময় তো কর্ণাটকে কংগ্রেস সরকার ছিল। অর্থাৎ এই যে এখন পশ্চিমবঙ্গে যে সিইও অফিস, সেখানে যেমন রাজ্য সরকারের কর্মীরাই তো থাকেন, ওখানেও তাই। তখন কংগ্রেস সরকার ছিল, তাদের কর্মীরাই বলা যেতে পারে, বা রাজ্য সরকারের কর্মীরা ছিলেন। তাহলে যদি গাফিলতি হয়ে থাকে, তার দায় তো রাজ্য সরকার বা সেই সময়কার সিদ্ধারামাইয়ার ঘাড়েই আসে। ইতিমধ্যেই কর্ণাটকের এক মন্ত্রী এই নিয়ে মুখ খোলায় হাইকমান্ডের কোপে পড়েছেন এবং তাকে সরিয়েও দেওয়া হয়েছিল। তাহলে এরকম কোনো বিষয় নেই যে পুরো বিষয়টায় নির্বাচন কমিশন করলো, কংগ্রেস সরকার কর্ণাটকে জানলো না, এরকম তো কোনো বিষয় নেই। তাই অভিষেকের প্রথম যে কথা, ওইটা অনেকটা ওই যে মামাবাড়ির আবদারের মতো, যে সবাই মিলে পদত্যাগ করুন। কেন পদত্যাগ করুন? পদত্যাগ করার প্রশ্নটা আসছে কি করে? যখন 2002 সালে এ রাজ্যে এসআইআর হয়েছিল, তারপর এসআইআর এর শেষে কিন্তু 40 লক্ষ নাম বাদ যায়। তখন কিন্তু এই অদ্ভুত দাবি কেউ করেননি যে এসআইআর কেন হলো, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এতদিন কেন হয়নি সেই প্রশ্ন তোলা যেতে পারে। যে স্ক্রিনিং করা দরকার, তাহলে সেই অসুবিধাটা কোথায়? অসুবিধাটা তখনই যখন যে ভুয়ো বা মৃত ভোটারের ওপর যদি কোনো শাসক দল নির্ভরশীল থাকে এবং সেই ভোটার যদি বাদ হয়ে যায়, তখনই কিন্তু সেটা শাসক দলের কাছে একটা আতঙ্কর কারণ হয়ে দাঁড়ায়। আর কোনো বিষয় সেখানে থাকতে পারে না। কারণ নির্বাচন কমিশন এই বিহারের এসআইআর নিয়ে শনিবার দিন আদালতে যে হলফনামা জমা দিয়েছে, সেখানে দাঁড়িয়ে আদালতে তারা জানিয়ে দিয়েছে যে উইদাউট নোটিশ না দিয়ে কারোর নাম তালিকা থেকে বাদ যাবে না। হ্যাঁ, ঠিক, প্রত্যেককে জানানো হবে কেন তার নাম বাতিল হলো, এবং তারপর তাদের কাছে 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 1 মাস সময় থাকবে। এই 1 মাসের মধ্যে কারোর নাম না থাকলে তারা সেখানে তাদের আবার দাবি, তাদের শংসাপত্র নিয়ে পেশ করতেই পারেন নাম তোলার জন্য। তাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে, যে তাদের ইচ্ছা মতো নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেটা একেবারেই ঠিক নয়। বিহারে 1 তারিখ যে খসড়া ভোটার তালিকা, তার তালিকা প্রকাশিত হয়েছিল, আজকে হয়ে গেল 12 আগস্ট। এখনো পর্যন্ত কিন্তু একজনও একটা অভিযোগও কেউ জমা দেয়নি অফিসিয়ালি। সেখানে কেন জমা দেয়নি? কারণ 1 লাখের ওপর তো বুথ লেভেল এজেন্ট আছে সব দল মিলিয়ে। সেই এজেন্টরা তো বিএলওদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেছে। তাহলে যদি নাম বাদ দেওয়াই হয়, তাহলে তো যে বুথ লেভেল এজেন্ট, তারা কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? তারা জানতো না হঠাৎ করে সব নাম বাদ হয়ে গেল, হঠাৎ আর বিরোধীদের ঘুম এতদিনে ভাঙল? সেটা তো নয়। ড্রাফট ভোটার তালিকা, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন কর্ণাটকের ক্ষেত্রে, সেখানে কিন্তু ড্রাফট যে ভোটার তালিকা, খসড়া ভোটার তালিকা, সেটা কিন্তু কংগ্রেসকে দেওয়া হয়েছিল কর্ণাটকে। সেই সময় কংগ্রেস সরকার যারা আছে তাদের ঘুম ভাঙেনি কেন? যদি পরবর্তীকালে রাহুল গান্ধী যে জালিয়াতির অভিযোগ করছেন যে 1 লাখের ওপর ভুয়ো ভোটার খালি একটা বিধানসভায় ঢোকানো হয়েছে, তাহলে সেই সময় তারা কি করছিল? সেই উত্তর তো কংগ্রেসকেই দিতে হবে।
এবং এখনো রাহুল গান্ধীকে নির্বাচন কমিশন চ্যালেঞ্জ জানিয়েছে যে তারা এফিডেভিট জমা দিক রাহুল, এবং সেখানে ওত নিয়ে বলুক যে এই অভিযোগ যে রাহুল করছে সেটা সত্যি। কিন্তু রাহুল গান্ধী কিন্তু সেই কাজটা একবারও করছেন না। যেটা হচ্ছে সেটা রাস্তায় আন্দোলন হচ্ছে, এই করে এসআইআর আটকানো যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আসুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কি কথাটা বললেন, আপনারা সেটাও শুনে নিন। আবারও বলছি, যদি বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করব, আমরা যে ভাষায় বিজেপি বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি। বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব, বিজেপির কোনো নেতা বাঁচাবে না। আপনারা শুনলেন, অভিষেক পরিষ্কার বলে দিলেন যে একটা নামও যদি বাদ যায় তাহলে লোক নিয়ে গিয়ে সেই নির্বাচন কমিশন ঘেরাওয়ের কথা। ইতিমধ্যে যারা বিএলএ আছেন তাদের নাম নির্বাচন কমিশন দিতে বলেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছেন যে আমরা কেন বিএলএ নাম দেবো, আমরা বিএলএ নাম দেবো না, তাদের আমরা পরিচিতি করিয়ে দেবো কেন। তো আজকে যেখানে যেখানে বিএলএরা যাবেন, তারা আসার পর তারা বিএলএদের সঙ্গে তো তারা থাকবেন। কোনো নাম যখন বাদ যাবে সেখানে তো বুথ লেভেল এজেন্টরা জানবেন, তারা তো দলকে সেটা জানাবেন যে এখানে যে একজন যোগ্য নাগরিকের নাম আছে, কিন্তু দেখো কমিশন সেটা কেটে দিচ্ছে। তাহলে এত ভয়টা কিসের, প্রশ্ন হচ্ছে সেটাই বারবার করে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভোট চুরির কথা বলেন তখন বারবার করে ঘুরে ফিরে ডায়মন্ড হারবারের প্রসঙ্গ ঘুরে ফিরে আসে যে প্রতিটা বুথে কি করে 90% ভোট পেয়ে উনি জয়লাভ করেছেন। দেখুন, শুধুমাত্র ওই হুমকি দিয়ে এই এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন আটকানো যাবে না। তার জন্য পরিপক্ত প্রমাণ দরকার। সেই প্রমাণ পেশ করতে হবে আদালতে, সেই প্রমাণ পেশ করতে হবে জনতার দরবারে। কারণ জনতাকে তো বোঝানো হচ্ছে যে এই পুরো বিষয়টা বিজেপিকে সুবিধা করার জন্য করে দেওয়া হচ্ছে। তো সেটা শুধুমাত্র প্রচারের স্তরে না থাকে, সেটা অভিযোগের জায়গায় না করে সেটাকে প্রমাণের জায়গায় নিয়ে আসতে হবে। ঠিক একইভাবে এই রাজ্যের ক্ষেত্রেও আমরা ইতিমধ্যেই দেখেছি প্রচুর ভুয়ো ভোটার এখানে আছে। যে বিজেন মুখোপাধ্যায় গায়ক, তিনি মারা যাওয়ার পরও তিনি 18 মারা গেছে, 22 সালে তার নামে ভোট করেছে। এরকম প্রচুর মৃত ভোটার আছে। সেই মৃত ভোটার বাদ যাবে না কেন? তাতে আপত্তি কোথায়? যদি ডুপ্লিকেট ভোটার থাকে, সেই নাম যদি বাদ যায় তাহলে আপত্তি কোথায়? যারা পার্মানেন্টলি যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে চলে গেছেন, তাদের নাম যদি বাদ যায় আপত্তি কোথায়? কারণ ভোটার তালিকা সংশোধন করার দাবি তো মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। সেটাই তো আপনাদের দাবি, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একই এপিক নম্বরে অনেকের নাম আছে। তাহলে এই নামগুলো, ভুয়ো নামগুলো বাদ যাক, তাহলে তৃণমূলেরই দাবি। তাহলে এখন যখন ভুয়ো নাম বাদ দেওয়া হচ্ছে, মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার তোড়জোড় হচ্ছে এবং বড় স্কেলেই হচ্ছে, তাহলে অসুবিধাটা কোথায়, কোন জায়গায় ঠিক আতঙ্কটা? সেটা যত দিন যাচ্ছে সেটা আম আদমির কাছে সেটা স্পষ্ট হয়ে ফিরে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে একটা নামও যদি বাদ দেয় তাহলে যখন নির্বাচন কমিশনের সামনে ঘেরাও করে যত না লাভ হবে, সেটা ভোটার তালিকায় সেই নামটা যদি ঢোকানো যায় তাতে লাভ অনেক বেশি। সেটাই কাজ, একটা দলেরও কাজ এবং নির্বাচন কমিশনকে তার ভুলটা ধরিয়ে দেওয়াও কাজ। ইলেকশন কমিশনের অফিসের সামনে গেলে তাতে ইলেকশন কমিশনের ওপর চাপ সৃষ্টি করা যায় না, বরং জনমানুষে বিষয়টাই আসে যে নির্বাচন কমিশনকে কেন ভয় পাচ্ছে, কি লুকাতে চাইছে শাসক দল, সেটাই কিন্তু বারবার করে আসে। ফলে একটা বোঝাই যাচ্ছে যে আবহ তৈরি করা হচ্ছে, তাতে
যখন নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি তারা যখন এই নাম ডিলিশনের জন্য যাবে বা বাড়ি বাড়ি যখন তারা পরীক্ষার জন্য যাবে, তখন কিন্তু সংঘাত বাড়তে পারে। কারণ শাসক দলের কর্মীরা যদি বাধা দেয় তাহলে কিন্তু সংঘাত বাড়বেই, এবং সেক্ষেত্রে কিন্তু সাংবিধানিক সংকট তৈরি হবে, যার ক্ষেত্র কিন্তু এই ক্রমাগত শাসক দলের নেতারাই তৈরি করে দিচ্ছেন। তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতো।